মনে হয় একটু ডিফারেন্ট হয়ে যাবে। সব জায়গায় যে শুনি আর কি বলে যে ডাকসু কি শেষ পর্যন্ত হচ্ছে। ডাকসু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় নাই এবং হচ্ছেও না। ডাকসুকে আমরা হওয়াচ্ছি। ডাকসু যদি হতো অটোমেটিক্যালি তাহলে তো এই 11 মাসে একটা ডাকসু হয়ে একটা ডাকসু শেষ হয়ে যেত। আমাদেরকে ভিসি স্যারের বাসভবনের সামনে বসে মানে মরণপণ ফাইট করতে হতো না। অনেকেই তো আমাদেরকে বলছে যে ভাই আপনারা পাগল হয়ে গেছেন, এই ডাকসু হবে না, এটা দিবে না। এবং কারা ডাকসু হতে দিচ্ছে না একটা বিশাল একটা প্রভাব সেখানে কাজ করেছে এতদিন, যারা ভিতর থেকে ডাকসুকে হতে দিচ্ছিল না। এবং যখন দেখলো যে এই যে শিক্ষার্থীদের যে ফাইট ডাকসুর জন্য, এইটা সাধারণ শিক্ষার্থীদের ভিতরে ছড়িয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা চায় তাদের এই অধিকার, তখন তফসিল ঘোষণা করা হলো। এবং তফসিল ঘোষণা করছে বিধায় যে ডাকসু হচ্ছে তা কিন্তু না। আজকে আমাদের মাননীয় ভিসি স্যার কী বক্তব্য দিয়েছেন, উনার বক্তব্য অবভিয়াসলি আমি মনে করি যে সাধারণ পলিটিক্যাল সেন্স কনসাসনেস যাদের ভিতরে আছে, উনার যা বলার উনার বক্তব্য থেকে সেটা বুঝে নেবেন যে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ছোট ছোট সংকট এখানে জিয়ে রাখা হয়েছে, যেগুলো সূক্ষ্ম সংকট, বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এই সংকটগুলো থাকলে নির্বাচনটা মানে আপনি করতে পারবেন না, একটা ক্যাচা লেগে যাবে। আমি যদি বলি, আমাকে যদি একটু সময় দেন, যে দেখেন যেহেতু এটা বিতর্ক খুব বেশি সময় দেওয়া যাবে না, সমান সময় দিতে হবে প্রত্যেককে, সেক্ষেত্রে ছোট করে জাস্ট 1 মিনিট সময়। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা যখন কথা বলতে যাই যে যারাই ভোটার হয়েছেন সবাই যেন ভোট দিতে পারেন বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডকুমেন্ট দেখিয়ে, সেখানে কিছু কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, তাদের কাছে গেলে তারপর না 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 এখানে হলের আইডি কার্ডটা আপডেট হইতে হবে। তারা এখন মানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমাবেশে যাচ্ছেন। তার মানে কি বিশাল একটা অংশের শিক্ষার্থী তারা যদি হলের আইডি কার্ড আপডেট না থাকার কারণে ভোট দিতে না পারে, কারণ যারা হলে থাকে না তারা হলের আইডি কার্ডই করে না, যারা হলে থাকে 500-1500 টাকা দিয়ে শুধু ভোট দেওয়ার জন্য আইডি কার্ড করবে, এটা তো মানে করবে না তারা। তাহলে বিশাল একটা অংশকে বাদ দিয়ে আপনি নির্বাচনটা কেমনে করবেন? আরেকটা জিনিস যদি বলি যে ইমিয়াপু এখানে উনি তো উপস্থিতি আছেন, সেই 19 সালে SM হলে যখন এই ফরিদ নামে একটা ছেলেকে মারা হয়, তো তখন আমরা পরের দিন প্রতিবাদ করতে যাই, তখন সেখানে তৎকালীন ডাকসুর বিভিন্ন সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ তাদেরকে মারা হয়। আমি নিজেও সেখানে ছিলাম, আমি নিজেও ভিকটিম, আপুরে সেখানে ছিলাম, আমরা সাক্ষী, জলযন্ত্র, বেনজির আপুর পেটে লাথি মারা হয়। সেই যার নেতৃত্বে এই কাজগুলো হয়েছে, গুগলে সার্চ দিলে এখনও অন দ্য রেকর্ড সব কিছু আছে। আমাদের প্রধান চিফ রিটার্নিং অফিসার বলতেছেন যে তার বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না, সাক্ষী পাওয়া যাচ্ছে না, প্রমাণ পাওয়া যাচ্ছে না, এই জন্য তিনি প্রার্থিতা করতে পারতেছেন। অথচ আমরা কিন্তু জলযন্ত্র বেঁচে আছি। 19 সালে সেই সময়ে আমরা তৎকালীন ভিসি প্রক্টরকে লিখিত অভিযোগ দিয়েছি, সেই অভিযোগের বিচার কোথায়? থ্যাংক ইউ। আমি এখন যে প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই 3 মিনিট সময়ের মধ্যে দেবেন। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনাদেরকে ভোট দেবে ব্যক্তিগতভাবে এবং আপনাদের প্যানেলকে? 3 মিনিট সময়, উমামা ফাতেমা। আচ্ছা, প্রথমেই বলতে চাই আমরা যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলটি এখানে তৈরি করেছি, সেই প্যানেলটির মধ্যে আমাদের সবথেকে বেশি যে বিষয় আমরা খেয়াল রেখেছি সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যারা বিভিন্ন সম্পাদক হিসেবে তারা কোয়ালিফাইড, তবে তারা কোনো ছাত্র সংগঠনের সাথে ওই অর্থে যুক্ত না, এবং তাদের একটা জেনারেল ফেজ আছে, জেনারেল সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের এক ধরনের একটা আনাগোনা আছে, ওই ধরনের শিক্ষার্থীদের কিন্তু আমরা প্রায়োরিটি দিয়েছি, যার কারণে অনেক আনকনভেনশনাল সম্পাদকও কিন্তু আমরা এই জায়গায় তুলে এনেছি, যেটা আমাদের প্রচারণা শুরু হলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে যেটা বলতে চাই যে আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলকে তারাই ভোট দিবেন, ওই শিক্ষার্থীরাই ভোট দিবেন যারা আসলে ক্যাম্পাসকে আসলে ক্যাম্পাসের মতো করে দেখতে চান, বিশ্ববিদ্যালয়কে আসলে বিশ্ববিদ্যালয়ের মতো করে তারা মানে ভিজুয়ালাইজ করতে চান। এবং আমরা আমাদের প্যানেলটা ওভাবেই সাজিয়েছি, ওই ধরনের শিক্ষার্থীরা যারা সাজিয়েছি যারা হয়তো ডাকসুর পরবর্তী সময়ে যদি তারা বিজয়ী নাও হন, তারা হয়তো নিজস্ব চাকরি বাকরি জীবনে যাবেন বা কোনো একটা পার্সোনাল লাইফে চলে যাবেন, এটার সাথে তার আসলে জাতীয় নেতা নেত্রী হওয়ার কোনো ধরনের সম্ভাবনা তার মধ্যে নেই, বরং সে ডাকসুটা এই জন্যই করতে চায়, ইটস বিকজ সে তার সম্পাদকে বা ওই পয়েন্টে সে মনে করে যে তার কাজ করার সুযোগ আছে, এবং সে যদি কাজ করে তাহলে বিশ্ববিদ্যালয়কে সে বেটার কিছু আসলে প্রোভাইড করতে পারবে। সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের প্যানেলটি সাজিয়েছি, এবং আমি মনে করি যে শিক্ষার্থীরা আসলে এখানে এমন প্রতিনিধি চান যে প্রতিনিধিরা নিজেরা শুধুমাত্র নিজেরা নেতা ট্যাগ লাগানোর বাইরে গিয়ে আসলেই সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু একটা করবে এবং তাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। আমি মনে করি এই কারণেই হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমাদের প্যানেলটিকে ভোট দিবে। এবং আমি দেখেছি অলরেডি, আমি নানানভাবে টের পাচ্ছি যে আমাদের প্যানেলটা আমরা কিন্তু ঘোষণা করেছি মাত্র 2 দিন, ইতোমধ্যে কিন্তু একটা
খুবই অসাধারণ সারা আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে পাচ্ছি। ইটস বিকজ আমাদের প্যানেলটা এতটা জেনারেলাইজ যে যখন যে কোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যখনই প্যানেলটির দিকে তাকাচ্ছেন তখন দেখছেন যে তারই সিনিয়র কোনো ভাই, খুবই ক্লোজ কোনো বোন, তারা কিন্তু দেখা যাচ্ছে এই প্যানেলটির মধ্যে আছেন। তখন কিন্তু তারা খুব ভালো রিলেট করতে পারছেন, এবং যেই স্টুডেন্টরা এই রিলেটটা করতে পারছেন তারা কিন্তু কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে সাধারণত রিলেটেড না। যেহেতু আপনি আপনার নির্ধারিত সময়ের আগে ছেড়ে দিলেন, মানে আরেকটু সময় ছিল আপনার, আমি একটা প্রশ্ন করি আপনাকে যে আপনি একসময় বামধারার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এরপরে পদত্যাগ করে সেখান থেকে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র হলেন, এবং ডাকসু নির্বাচনের আগে এবার আপনি সেখান থেকেও পদত্যাগ করলেন এবং ডাকসুতে স্বতন্ত্র প্যানেল তৈরি করছেন, এবং পদত্যাগের সময় আপনার কিছু বক্তব্য বেশ আলোড়ন তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভিপি নির্বাচিত হন এবং এরপরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা আছে, সেখানে কি আপনি ডাকসু থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন করবেন? ওই ধরনের কোনো ইন্টেনশন নেই যে আমি যদি জাতীয় রাজনীতিতে যেতেই চাইতাম তাহলে 5 আগস্টের পরবর্তী সময়ে আমি খুব ইজিলি যেতে পারতাম। বিশেষ করে আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যুক্ত হচ্ছিলাম ওই সময় তো সরাসরি আমাকে বলা হয়েছিল যে যদি এখানে মুখপাত্র হিসেবে আসতে হয় তাহলে পরবর্তীতে তাদের দলের সাথে যুক্ত হতে হবে, কিন্তু আমি আসলে মনে করিনি যে এই মুহূর্তে আমার জাতীয় রাজনীতিতে ঢোকার কোনো দরকার আছে। ধন্যবাদ, আপনার উত্তর পাওয়া গেছে। শেখ তাসনিম আফরোজ, কেন ভোটাররা আপনাকে ভোট দিবে এবং আপনার প্যানেলকে ভোট দেবে? আচ্ছা, আমার প্যানেলের কথা দিয়ে শুরু করি। আমাদের কিন্তু 2 জন অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টও আছেন এবং আমরা কিন্তু 8 জন নির্দলীয় প্রার্থী আমরা আছি, আমি সহ। আমি কিন্তু কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত ছিলাম না শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদেরকে ভোট দেওয়ার কারণ হচ্ছে আমরা যে একটা প্যানেলে হতে পেরেছি নানান মত এবং নানা পথের মানুষ, কারণ হচ্ছে আমরা 71 এবং 24-এর প্রশ্নে আপোষহীন, এবং আমাদের এই আপোষহীনতা আমরা দীর্ঘদিনের ফ্যাসিবাদী কাঠামোয় এবং অপশাসনে আমরা আমাদের এই আপোষহীনতার প্রমাণ দিয়েছি বারবার করে। পাবলিক ডোমেইনে সবকিছু আছে। আর একটা ব্যাপার হচ্ছে এই যে প্রতিরোধটা, আপনারা দেখবেন যে টিএসসিতে যখন রাজাকারের ছবি টাঙানো হলো, যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়ে সেই ছবিগুলো সরালো তারাই কিন্তু আমার সহযোদ্ধা বর্তমানে। এবং এখানে অ্যানিমেল অ্যাক্টিভিস্ট আছেন, এখানে আদিবাসী শিক্ষার্থীরা আছেন, এবং তারা কিন্তু কোনো টোকেনিজম করে এখানে আসে নাই, তারা নিজ নিজ জায়গায় নিজের সক্ষমতা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছেন। তো আমার মনে হয় যে সক্ষমতার বিচারে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের প্রশ্নে যেহেতু আমরা আপোষহীন, এবং আমরা যদি আমি একটু উদাহরণ দেই, 2021 সালে যখন আমার হলের একটা মেয়েকে বিবাহিত হওয়ার কারণে হল থেকে বের করে দেওয়া হয়, মানে দেওয়ার একটা প্রচেষ্টা হয়, তখন কিন্তু আমরা আন্দোলন করে, উমামাও ছিল আমাদের সাথে, আন্দোলন করে সেই অধিকারটি আদায় করে নিই। এখন কিন্তু বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারেন। তো আমাদের এই যে অধিকার আদায়ের লড়াই, কিছু লড়াইতে আমরা হেরে গিয়েছি, আমরা কিছু লড়াইতে জিতেছি, কিন্তু এই যে চলমান যে লড়াইটা, আমার মনে হয় এই লড়াইটা আসলে শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দেয় যে তারা কোনো অন্যায়ের শিকার হলে বা তাদের অধিকার যদি কোনোভাবে ক্ষুণ্ণ করা হয় তখন আমরা আসলে সেই লড়াইটা ছিনিয়ে আনতে তাদের সহযোদ্ধা হব। এবং কিছু আমাদের প্রচেষ্টার কথা, মানে আমরা কি কি করতে চাই সেটা যদি বলি, আসলে আমরা মানে ধরেন যে আমরা কিন্তু আমাদের প্যানেলে যদি লক্ষ্য করেন এরকম কেউ কিন্তু নাই যার মানে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো সদিচ্ছা বা উচ্চাভিলাষ আছে। বরং আমাদের একটা জিনিস, আপনি থাকার তো দোষের কিছু না, অবশ্যই দোষের কিছু না, সেটা ভিন্ন আলাপ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কিন্তু যে জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে আমরা অধিকার নিয়ে সবসময় সোচ্চার, এবং আমরা কিন্তু স্টুডেন্ট অ্যাক্টিভিজম বলেন বা হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম বলেন, আমরা কিন্তু যে অধিকারের প্রশ্নে আপোষহীন বলেই তো আমরা একসাথে হয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মিডিয়াতে আসলে নানানভাবে আমাদেরকে বামপন্থী বা বাম ঘরানার বলার চেষ্টা করা হচ্ছে। আমি বিনীতভাবে অনুরোধ করি এটা না বলার জন্য, কারণ বামপন্থী কয়েকজন আছেন অধিকার কর্মী আমাদের সাথে, কিন্তু তারা ডাকসুর ইতিহাসে কিন্তু বামপন্থীদের ফলাফল খুব একটা খারাপ নয়। সেটা অবশ্যই আমি সেটাকে কোনোভাবে মানে দোষারোপ করছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা তা না, তারা তাদের সর্বোচ্চ পদটা তো অনার করে ছেড়ে দিয়েছেন, তাহলে আমার জন্য কেন আমার প্যানেল পরিচিত হবে না? তো আসলে মানে ব্যাপারটা এরকম, এবং নানানভাবে যে ফ্রেমিং এর মধ্যে আমাদেরকে আনা হচ্ছে, আমি সবাইকে অনুরোধ করবো এটা না করতে। থ্যাংক ইউ। বিনিয়ামিন মোল্লা, কেন আপনাকে ডাকসুর সহসভাপতি করা হবে, ভোটাররা কেন ভোট দেবে এবং আপনার প্যানেলকে কেন নির্বাচিত করবে? এই প্রশ্নের উত্তরটা এখন দৃশ্যমান, কারণ প্রথম পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আন্দোলনটা বা গুরুত্বপূর্ণ যে অর্জনটা, সেটা আমি মনে করি